বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। এনসিপি নেতাকে কটূক্তি, এবার কক্সবাজার থেকে তারা খেয়ে পালালেন নাহিদ হাসনাতরা। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। গোপালগঞ্জের নতুন মামলা, 4 মামলায় আসামি 3008, গ্রেপ্তার 306। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব গোপালগঞ্জের সংঘর্ষে নিহতদের লাশ প্রয়োজনে কবর থেকে তুলে ময়নাতদন্ত জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। জানাবো গোপালগঞ্জের সংঘর্ষে নিহতদের পরিবারের সদস্যরা মামলা করতে চান না, যে কারণে। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সবশেষে জানিয়ে দেব কারফিউর পর আবারও গোপালগঞ্জে 144 ধারা জারি। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপি নেতাকে কটূক্তি, এবার কক্সবাজার থেকে তারা খেয়ে পালালেন নাহিদ হাসনাতরা। বুধবার শেখ মুজিবুর রহমানের জন্মস্থান গোপালগঞ্জে গিয়ে তার সম্পর্কে আপত্তিকর স্লোগান দেওয়া এবং বক্তৃতা করার পরে স্থানীয়দের প্রতিরোধের মুখে পড়েছিল জামায়াতে ইসলামী তৈরি করে দেওয়া ছাত্রদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। প্রচুর দৌড়াদৌড়ির পরে সেনাবাহিনীর সাজোয়া গাড়িতে চড়ে গোপালগঞ্জ ছাড়তে হয় নাহিদ ইসলাম, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাদের। শনিবার কক্সবাজারে বিএনপি নেতা পাশের এলাকা চকরিয়া ভূমিপুত্র সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে বিরূপ মন্তব্যের পরে প্রায় একই পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল এনসিপির নেতাদের। বিএনপি কর্মীরা চড়াও হয়ে সভা ভণ্ডুল করে দেয়। একটি হুডখোলা ট্রাককে মঞ্চ বানিয়ে বক্তৃতা দিচ্ছিলেন ছাত্র নেতারা। সেটিকে যথেষ্ট ভাঙচুর করা হয়, ইট পাথর ছুড়ে শ্রোতাদের জমায়েত ভেঙে দেওয়া হয়। পুলিশের পিছনে লুকিয়ে প্রাণ বাঁচান হাসিনা বিরোধী আন্দোলনের সময় সামনে সারিতে থাকা বিপ্লবীরা। পরে তারা পুলিশের গাড়িতে রাঙামাটির দিকে পালিয়ে পিঠ বাঁচান। গোপালগঞ্জের নতুন মামলা, 4 মামলায় আসামি 3008, গ্রেপ্তার 306। গোপালগঞ্জের জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ঘিরে হামলার সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে আরেকটি মামলা করেছে। সদর উপজেলার সাতপাড়ে পুলিশের গাড়ি পোড়ানো ও সড়কে গাছ ফেলের প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে সন্ত্রাস বিরোধী আইনে মামলাটি করা হয়। গতকাল শুক্রবার রাতে সদর থানার পরিদর্শক এসআই শামীম আল মামুন বাদী হয়ে 54 জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত 350 জনকে আসামি করে মামলাটি করেন। মামলায় 44 জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মীর মোহাম্মদ সাজেদুর রহমান বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। এ নিয়ে গোপালগঞ্জে পুলিশের উপর হামলা, গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও রাষ্ট্রবিরোধী কার্যকলাপে জড়ানোর অভিযোগে মোট 4টি মামলা করা হলো। গত 2 দিনের সদর, কাশিয়ানী ও কোটালীপাড়া থানায় মামলাগুলো করে পুলিশ। 4টি মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের 354 জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা 2650 জনকে আসামি করা হয়েছে। এই ঘটনায় গত বুধবার থেকে আজ শনিবার দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে 306 জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যে গত 24 ঘন্টায় 119 জনকে গ্রেপ্তার করা হয়েছে। গোপালগঞ্জের সংঘর্ষে নিহতদের লাশ প্রয়োজনে কবর থেকে তুলে ময়নাতদন্ত জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গোপালগঞ্জের জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ঘিরে সংঘর্ষের সময় নিহত ব্যক্তিদের লাশ প্রয়োজনে কবর থেকে তুলে ময়নাতদন্ত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আজ শনিবার রাজধানী কুর্মিটোলায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 3য় টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এনসিপির জুলাই পদযাত্রা ঘিরে গত বুধবারের সংঘাতে নিহত 4 জনের ময়নাতদন্ত ছাড়াই দাফন ও শেষকৃত্য সম্পন্ন হয়। এ নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। নিহত সবার ময়নাতদন্ত করতে না পারার কারণ উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নিহত ব্যক্তিদের স্বজনেরা কয়েকজনের লাশ হাসপাতাল থেকে নিয়ে গেছেন। চিকিৎসকেরা ময়নাতদন্ত করতে চাইলে স্বজনেরা দেননি, তবে কয়েকটি লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তিনি বলেন, যেসব লাশের ময়নাতদন্ত করা সম্ভব হয়নি প্রয়োজনে কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্ত করা হবে। গোপালগঞ্জের সংঘর্ষে নিহতদের পরিবারের সদস্যরা মামলা করতে চান না, যে কারণে 2013 সালে বাবা মারা যাওয়ার পর আমরা 2 ভাই ব্যবসা দেখাশোনা করি। ভাইটাও চলে গেল, আমি একা হয়ে গেলাম।
কার কাছে বিচার চাইব, কার বিরুদ্ধে মামলা করব। আমি তো জানি না কোন পুলিশ বা আর্মি গুলি করেছে। আমি যদি জানতাম কে আমার ভাইকে মেরেছে তাহলে তার বিরুদ্ধে মামলা করতাম। ভাইকে হারিয়ে আমি এখন একা হয়ে গেলাম, তাই এখন আর শোকের মাঝে মামলার ঝামেলায় যেতে চাই না। গোপালগঞ্জ শহরের উদয়ন রোডের নিজ বাসায় কথাগুলি বলেছেন দীপ্ত সাহার ভাই সঞ্জয় সাহা। গোপালগঞ্জের জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ঘিরে হামলা সংঘর্ষের ঘটনায় নিহত হন দীপ্ত। শুধু দীপ্তর পরিবার নয়, ওই ঘটনায় নিহত অন্য পরিবারের সদস্যরাও মামলা করতে চাচ্ছেন না। কারফিউর পর গোপালগঞ্জে আবারও 144 ধারা জারি। গোপালগঞ্জ জেলায় আজ রবিবার 20 জুলাই সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত 144 ধারা জারি করেছে জেলা প্রশাসন। শনিবার রাতে জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান এই নির্দেশনা জারি করেন। জেলা প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফৌজদারি কার্যবিধির 144 ধারা অনুযায়ী এই আদেশ বলবৎ থাকবে। এই সময় জেলার যে কোনো স্থানে সভা, মিছিল বা জনসমাবেশ নিষিদ্ধ থাকবে। তবে পরীক্ষার্থী, শিক্ষার্থী, সরকারি অফিস ও জরুরি পরিষেবাগুলো এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল মুন্সি বলেন, শনিবার রাত 8টা থেকে রোববার ভোর 6টা পর্যন্ত গোপালগঞ্জে কারফিউ বলবৎ ছিল। সেই কারফিউ শেষে এখন 144 ধারা কার্যকর হয়েছে, যা চলবে রাত 8টা পর্যন্ত।